আইএমএফ এর লোন নিয়ে সবাই এত বেশি সমালোচনা করে, তারপরে সবাই কেন আইএমএফ এর লোন নিতে চায়? বাংলাদেশ আইএমএফ এর লোন নিয়ে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি লাভবান হয়েছে? আইএমএফ এর কোন শর্তগুলো মেনে চলা উচিত আর কোন শর্তগুলো মেনে চলা উচিত নয়, এগুলোই আমরা জানার চেষ্টা করব। প্রথমত, একটা রাষ্ট্রের দুইটা হিসাব খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে রাষ্ট্রের নিজস্ব আয় ব্যয়ের হিসাব, যেটাকে আমরা বলতে পারি বাজেট। তো আয়ের চেয়ে যদি ব্যয় বেশি হয় তখন সেটাকে আমরা বলি ঘাটতি বাজেট। আর এই ঘাটতি যদি খুব বেশি হয়ে যায় তখন কিন্তু রাষ্ট্র বিপদে পড়ে যায়। আরেকটা হচ্ছে আমদানি রপ্তানির হিসাব, যেটাকে আমরা বলি বাণিজ্য। তো এই যে আমদানি যদি রপ্তানির চেয়ে অনেক বেশি হয়ে যায় তখন কি বাণিজ্য ঘাটতিটা অনেক বেশি। তাহলে বাণিজ্য ঘাটতি যদি অনেক বেশি হয় তাহলে এই যে এক্সট্রা ডলারগুলো কোথা থেকে পূরণ করা হবে, সেটা রিজার্ভ থেকে দিতে হবে। কিন্তু রিজার্ভও যদি ঘাটতি হয়ে যায়, রিজার্ভ যদি শেষ হয়ে যায় তখন কিন্তু অবস্থা আরো খারাপ হয়ে যাবে। এই যে বাজেট ঘাটতি আর আরেকটা হলো বাণিজ্য ঘাটতি, এই দুইটা সমস্যা সমাধানের জন্যই কিন্তু প্রত্যেকে আইএমএফ এর কাছে লোন নিতে চায়। আইএমএফ তখন বলবে যে আপনার যেহেতু আয়ের চেয়ে ব্যয় বেশি, তাহলে আপনি কি করবেন? আপনি হচ্ছে আয় বাড়াবেন, ব্যয় কমাবেন। আর আপনার যেহেতু রপ্তানির চেয়ে আমদানি বেশি, তাহলে আপনি কি করবেন? আমদানি রপ্তানি যে বাধা আছে সেই বাধাগুলো দূর করে দিবেন। তাহলে আপনার আমদানি সহজ হয়ে যাবে, রপ্তানি বাড়বে, সমস্যার সমাধান হয়ে যাবে। শুনতে খুবই সহজ শোনায়, কিন্তু আমরা একটু যদি ডিটেলসে চিন্তা করি, আয় বাড়াতে হবে মানে কি? আপনাকে ট্যাক্স আরোপ করতে হবে। বিভিন্ন সেক্টরে আপনি ট্যাক্স বাড়াই দিলেন। ট্যাক্স বাড়ানোর সাথে সাথে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাবে, তখন কিন্তু জনমানুষের দুর্ভোগ বাড়বে। আবার বলছে ব্যয় কমাতে হবে। ব্যয় কমাতে হবে মানে কি? আপনি কৃষককে যে ভর্তুকি মূল্যে সার দিচ্ছেন সেখানে ভর্তুকি দেওয়া যাবে না, তাহলে সারের দাম বেড়ে গেলে কৃষি উৎপাদন বাধাগ্রস্ত হবে। আবার ধরুন, আপনি যে জ্বালানি তেল বা গ্যাস আছে সেগুলোতে ভর্তুকি দিয়ে কম দামে জনগণকে দিচ্ছেন। এখন যদি আপনি সেখান থেকে ভর্তুকি তুলে নেন, তাহলে গ্যাসের বা জ্বালানি তেলের দাম যদি বাড়ে, তাহলে পরিবহন সেক্টর থেকে শুরু করে প্রত্যেকটা শিল্প উৎপাদনের প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাবে। তাহলে কিন্তু এই যে খাদ্য সংকট থেকে শুরু করে জনমানুষের দুর্ভোগের কিন্তু কোনো সীমা থাকবে না। আবার বলে যে যদি আপনি খরচ কমাতে চান, তাহলে যেগুলো অলাভজনক প্রতিষ্ঠান আছে সেগুলো আপনি বেসরকারি করে দেন। যেমন ধরুন, ঢাকা মেডিকেল কলেজে সরকার কিন্তু প্রচুর ভর্তুকি দিয়ে সাধারণ মানুষকে 10 টাকায় চিকিৎসা সেবা দিচ্ছে। আর এটা যদি বেসরকারি খাতে দিয়ে দেয়, তাহলে সেটা কিন্তু সরকার কোনো ভর্তুকি দিতে হবে না, উল্টা সেখান থেকে কিন্তু রাজস্ব নিতে পারবে। কিন্তু সমস্যা হচ্ছে, এই যে 10 টাকায় সাধারণ মানুষ যে চিকিৎসা সেবাটা পেত সেটা কিন্তু আর পাবে না। এটা হয়ে যাবে ইউনাইটেড হাসপাতালের মতো কস্টলি। তাহলে এই চাপটা জনগণ সামলাইতে পারবে কিনা সেটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। আবার আমদানি রপ্তানির ক্ষেত্রে তাদের চাওয়া হলো আমদানি যে শুল্কটা আছে সেই শুল্কটা বাদ দিতে হবে, কমাই দিতে হবে। কারণ আমদানি শুল্ক থেকে সরকারের যে আয় সেটা কিন্তু আবার কমে যাচ্ছে। আবার আমদানি শুল্ক যখন আমি উঠাই দিচ্ছি, তাহলে বিদেশি পণ্যে কিন্তু দেশের বাজারগুলো সয়লাভ হয়ে যাবে। তাহলে দেশে যে ছোট ছোট কোম্পানিগুলো টিকে ছিল, স্ট্রাগল করতেছিল, তারা কিন্তু একদম ধ্বংস হয়ে যেতে পারে। এই বিষয়টাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি আমদানি শুল্ক তুলে দিলে আমার দেশের যে ইন্ডাস্ট্রিগুলো সেগুলো টিকে থাকতে পারবে কিনা। এখন প্রশ্ন হলো, তাহলে আমরা আইএমএফ এর কোন শর্তগুলো মানবো, কোন শর্তগুলো মানবো না? অনেক শর্ত কিন্তু ভালো হতে পারে। যেমন ধরুন, আমরা যে কাঁচামালগুলো আমদানি করতেছি, যে মেশিনারিজ গুলো আমদানি করতেছি, সেখানে আমদানি শুল্ক উঠাই দিলে আমাদেরই লাভ। কারণ এই আমদানির কাঁচামাল এবং মেশিনারিজ গুলো দিয়ে আমরা রপ্তানি পণ্য সহজে বানাতে পারবো এবং সেগুলো দিয়ে আমরা রপ্তানি বাড়াইতে পারবো। তাহলে এই যে কিছু কিছু সেক্টরে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। আবার যে সেক্টরগুলোতে আমাদের আমদানি করলেও আমাদের নিজস্ব যে শিশু শিল্পগুলো আছে, আমাদের নিজস্ব যে রাইজিং শিল্পগুলো আছে, সেগুলোর ক্ষতি হচ্ছে না, এরকম সেক্টরগুলোকেও কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো আমরা আমদানি করি, ধরুন খাদ্যশস্য থেকে শুরু করে বা খাদ্যশস্য উৎপাদনের জন্য যেগুলো লাগে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা আমদানি শুল্ক উঠাই দিতে পারি। আবার এই যে সরকারের আয় বাড়ানোর কথা বলছে, সেখানেও কিন্তু আমরা ট্যাক্স বাড়ানোর কিছু কিছু সেক্টর বেছে নিতে পারি। যেমন 1991 সালে আমরা যে লোনটা নিয়েছিলাম, সেই লোনের শর্ত হিসেবে 1991 সালে ভ্যাট চালু করা হয়েছে। তখন এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, কিন্তু এই ভ্যাটের ফলে কিন্তু অর্থনীতির গতি আসছে। সরকার এখন যে রাজস্বটা পায় তার 1 নম্বর উৎস কিন্তু ভ্যাট। এবং 90 সালে লোন নেওয়ার পর 91 সালে আমরা ভ্যাট চালু করলাম, তারপরে কিন্তু 91 থেকে 2002 সাল পর্যন্ত আমাদের কোনো লোন আইএমএফ এর কাছ থেকে নিতে হয়নি। তার মানে কিছু কিছু কিন্তু ভালো হতে পারে। তাহলে আমাদেরকে সেটা সিলেক্ট করে তারপরে সে অনুযায়ী আমাদের দেশের পার্সপেক্টিভের সাথে ডিসিশন নিতে হবে। যেমন ধরুন, তাদের একটা চাওয়া ছিল আমরা জানি অলাভজনক প্রজেক্ট যেগুলো আছে, যেগুলোতে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে বা লোকসান হচ্ছে, সেগুলো বন্ধ করে দিই। যেমন আদমজি জুট মিল যখন বন্ধ করে দেওয়া হয়েছে তখন সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, অনেক মানুষ চাকরি হারাইছে, সেটা বিকল্প ব্যবস্থা করা যেত কিনা সেটা একটা আলাদা আলোচনার বিষয়। কিন্তু আদমজি জুট মিলের জায়গায় যেখানে আদমজি ইপিজেড চালু করা হয়েছে, সেই ইপিজেড কিন্তু
আলটিমেটলি আমাদের জন্য লাভজনক প্রজেক্ট, এবং সেখান থেকে কিন্তু রপ্তানি থেকে শুরু করে আমাদের কর্মসংস্থানেরও কিন্তু সুযোগ হচ্ছে। তার মানে আইএমএফ এর সব শর্ত ভালো বা সব শর্ত খারাপ অন্ধভাবে অনুসরণ, অন্ধভাবে ফেলে দেওয়ার কিছু নেই। আমাদের পার্সপেক্টিভের সাথে, আমাদের প্রয়োজনের সাথে কতটুকু মিলায় আমরা তাদের সাথে নেগোসিয়েশন করে সুবিধাজনক শর্তে আমরা বিষয়গুলোকে মেনে নিতে পারি, সেটাই হচ্ছে মেইন আলোচনার বিষয়। আইএমএফ এর আরেকটা প্রধান শর্ত থাকে, সেটা হলো সুদের হার বাজার ভিত্তিক করে দিতে হবে, আর ডলারের বিনিময় মূল্য বাজার ভিত্তিক করে দিতে হবে। সুদের হার বাজার ভিত্তিক করার মানে হলো যে সুদের হারটা বেড়ে যাবে। সুদের হার যদি বেড়ে যায়, তাহলে ধরুন যে ব্যবসায়ীরা সুদে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করতেছে, শিল্পে উৎপাদন করতেছে, তাহলে তাদের যদি ওই লোনটা নিতে অসুবিধা হয়, তাহলে কিন্তু অর্থনৈতিক অ্যাক্টিভিটি কমে যাবে, জিডিপির প্রবৃদ্ধি কমে যাবে, কর্মসংস্থান কমে যাবে। তাহলে এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে, কি সেক্টরগুলোতে যাতে এটা সমস্যাটা না হয়। আবার কৃষক যাতে অল্প মূল্যে লোন পায় সেটাও খেয়াল রাখতে হবে। এসএমই খাতে যাতে অল্প মূল্যে লোন পায় বা অল্প সুদে লোন পায়, সেই বিষয়গুলোর দিকে আমাদের নজর দিতে হবে। আর এই যে ডলারের হারটা বাজারজাতকরণ, এটা আলটিমেটলি করতেই হবে। পুঁজিভিত্তিক বাজারে বা পুঁজি বাজার ভিত্তিক যে অর্থনীতি, সেখানে আপনি ডলারের দাম কৃত্রিমভাবে ধরে রেখে কোনো লাভ নাই, কিন্তু আপনি একবারেই কিন্তু ছেড়ে দিতে পারবেন না। একবারে ছেড়ে দিলে দেখুন, হঠাৎ করে যদি আমদানি ব্যয় অনেক বেড়ে যায় আর রপ্তানি যদি কমে যায়, তার মানে কি, ডলারের চাহিদা অনেক বেশি কিন্তু ডলারের সরবরাহ খুবই কম, তাহলে কিন্তু ডলারের দাম হঠাৎ করে অনেক বেড়ে যাবে। হঠাৎ করে আমাদের বেড়ে গেলে এটা কিন্তু খুবই 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 কষ্টসাধ্য একটা সিচুয়েশন তৈরি হবে। এজন্য একবারেই বাজার ভিত্তিক না করে আমরা কিন্তু এটা ধাপে ধাপে করতে হয়। যেমন বাংলাদেশের অর্থনীতি প্রথমে ফিক্সড বা প্রায় ফিক্সড ছিল বা কৃত্রিমভাবে ফিক্সড করে রাখার চেষ্টা করা হচ্ছিল, মাঝখানে ক্রলিং পেগ করা হয়েছিল যে একটা নির্দিষ্ট সীমার মধ্যে ডলারের দামটা আমি বাড়তে কমতে দিব, এরপরে কিন্তু বাজার ভিত্তিক করা হয়েছে। তো এটাতে মোটামুটি বাজার ভিত্তিক করার পর এখনো কিন্তু বাংলাদেশের ডলারের দাম মোটামুটি স্টেবল আছে। তাইলে সার কথা হলো, আমরা সব শর্ত মেনেও নেবো না, সব শর্তকে অ্যাভয়েডও করবো না, আমাদের পার্সপেক্টিভের সাথে, আমাদের প্রয়োজনের সাথে মিলায় ধাপে ধাপে কিভাবে সেই শর্তগুলো ফিল আপ করা যায় সেদিকে আমাদের আগানো উচিত। ধন্যবাদ সবাইকে।